অফিসে এসে কোনো মতে রেইনকোটটা খুলে ল্যাপটপটা ওপেন করল রিক। একই তো সারাক্ষণ এই বৃষ্টি আর বৃষ্টি। মহারাষ্ট্রের এই বৃষ্টির কোনো শেষ নেই। মাঝে মাঝে মনে হয় আকাশ ফুটো হয়ে গেছে। কনস্ট্যান্ট একভাবে বৃষ্টি, তার মধ্যে কোনোভাবে অফিস আসা। এমনিতেই মুডটা খিঁচড়ে থাকে, তার মধ্যে ল্যাপটপ খুলেই এসব। উফ, আর পারা যাচ্ছে না। কি কুক্ষণে যে সোমালির এই লজারিগুলো অর্ডার করেছিল। মোবাইল তো খোলার উপায় নেই। এখন ল্যাপটপেও সারাক্ষণ ব্রা প্যান্টি পরা মেয়েগুলো দাঁড়িয়ে আছে। এগুলো তো আবার ওনাকে বলা যাবে না। এমন হাসি হাসবে রিকের শরীর জ্বলে যাবে। অমনি বলবে, এত শখ কেন তাহলে তোমার? ঘুরতে গেলেই নতুন নতুন সেট কিনতে হবে কেন? তাও আমি কিনলে হবে না, নিজে পছন্দ করে কিনবে। নাও ভোগো এবার। বাবা, এর নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওরা তোমায় ব্রা প্যান্টি পরিয়ে ছাড়বে। সোমালির সাথে রেজিস্ট্রি এখনো হয়নি, কিন্তু চুটিয়ে প্রেম চলছে লাস্ট 5 বছর। রিক মুম্বাই এসেছে বছর 4। তখনই চেয়েছিল সোমালিও আসুক সাথে, কিন্তু ম্যাডামের অনেক বায়নাক্কা, প্লাস দুজনেরই একটা টক্সিক পাস্ট থাকার কারণে লিগ্যাল প্রসেস তখনও কমপ্লিট না হওয়ায় এমনিও ও তখন আসতে পারেনি। লাস্ট কয়েক মাস হলো সেসব থেকে দুজনেই মুক্তি পেয়েছে। এখন তো ওই শয়তান মেয়েটা চলে আসতে পারে। এখনো রিককে নাচিয়েই যাচ্ছে। এই বছর পুজোর পর ফাইনালি চলে আসার কথা। তার জন্য মোটামুটি যা শপিং চলছে তাতে তো রিকের অবস্থা খারাপ, কিন্তু সেটাও তো মুখে বলা যাবে না। ম্যাডামের যা মেজাজ। এসব কিছুর মধ্যেও দুজনে মাঝে মাঝে ঘুরতে যায়। লাস্টবার লোনাভলা যাওয়ার সময় সোমালির জন্য 2টো নাইট স্যুট অর্ডার করেছিল। ব্যাস, তারপর থেকেই এই উৎপাত শুরু হয়েছে। অফিসে চারপাশে লোকজন দেখি বা কি ভাববে। আজ এমনিতেই টিমকে ঝাড় দেবার প্ল্যান আছে, তাতে অফিসে যদি কেউ কোনোভাবে একবার এসব দেখে কি ভাববে, কোথায় যাবে রেপুটেশন। একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এত উঁচু পোস্টে কাজ করে অফিসে বসে ব্রা প্যান্টির বিজ্ঞাপন দেখছে। ছি ছি ছি, কোথায় যাবে প্রেস্টিজ। একটা কফি নিতে নিতে মাথাটা কিভাবে ঠান্ডা রাখা যায় ভাবতে ভাবতেই ম্যাডামের ফোন। রিক ধরেই ঘটনাটা বলায় কি হাসি। হাসির শব্দে গা জ্বলে যায় রিকের, কিন্তু কোনোভাবে নিজেকে শান্ত রেখে বলল, তুমি কবে আসছো আবার? জানি না এখনো। কেন বলো তো? যখন ইচ্ছে আসবো, আগে থেকে জানিয়ে আসতে হবে? নিশ্চয়ই তার মানে তুমি অন্য কোথাও যাওয়ার প্ল্যান করছো? উফ, না বাবা, এমনিই বলেছি। এই চুপ করো, এমনি বলে কিছু হয় না। আগে বলো কেন এমন বললে? রিক কোনোভাবে মাথা ঠান্ডা রেখে বলল, শোনা, এখন না আমার অনেক কাজ। 3টে ডেটা ফাইনাল করতে হবে। তুমি বরং একটু ঘুমাও, ঠিক আছে? বিকেলে ফেরার সময় ফোন করো। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রাখল সোমালি। রিক জানে এটা নিয়েও পরে কথা শোনাবে। তুমি তো সারাক্ষণ অফিসের দোহাই দিয়ে কথাই বলো না। বাড়ি গিয়েও সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে রিক। সর্বত্র ম্যাডামের ছবি। মনে হয় ছবি থেকে বেরিয়েও বোধহয় বকে দেবে। অফিস থেকে ফিরে সোমালিকে মেসেজ করল রিক, পৌঁছে গেছি মালকিন। মেয়েকে পড়াচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও, পরে ফোন করছি। যথা আজ্ঞা। গরম ব্ল্যাক কফিতে চুমুকটা দিতে দিতে একবার মাকে কল করতে হবে ভেবে মোবাইলটা বার করতেই আননোন নাম্বার থেকে কল। ট্রু কলার বলছে ভাসি থানা। हेलो, आप रीक मुखर्जी है ना? हाँ, कौन? वासी पुलिस स्टेशन से एसआई आपते बोल रहा हूँ। आप जरा यहाँ पे आ जाइए। फॉर व्हाट? आप आइए ना प्लीज। बड़े साहब स्पेशली रिक्वेस्ट किया है आने के लिए। फोन में नहीं बता सकता मैं। কিছুক্ষণ হিসেব মেলানোর চেষ্টা করল রিক, কিছুতেই মেলাতে পারল না। থানা পুলিশ রিক ভয় পায় না। চাকরি এবং ব্যক্তিগত সূত্রে বহু বহু চক্কর কেটেছে। তবে হঠাৎ জরুরি তলব কেন, সেটাই বোঝার চেষ্টা করছে। ব্যক্তিগত কারণে পুলিশ ডাকলেও প্রোটোকল হিসেবে কোম্পানির গ্রুপ হেড আর লিগ্যাল হেডকে ফোনটা করতে গিয়ে
হঠাৎ মাথায় এলো উজ্জ্বলের কথা। হ্যালো, স্বভাবসুলভ সুর করে ফোনটা ধরল উজ্জ্বল। কি ব্যাপার? আজ হঠাৎ সাহেবের আমার কথা মনে পড়লো কেন? হ্যাঁ, তুই তো রোজ আমায় ফোন করছিস। আমি তো কাউকেই করি না। গাড়ি চালাচ্ছিস না কথা বলা যাবে? চালাচ্ছি, কিন্তু ব্লুটুথ স্পিকারে আছি, সো বলা যাবে। আচ্ছা, ভাসি থানার এসএইচও কে রে? কি হলো হঠাৎ? বলছি সব, তার আগে নামটা বল না। প্রশান্ত শিন্ডে ছিল, তবে ট্রান্সফার হওয়ার কথা চলছিল। খবর নিয়ে দেখতে হবে। আর্জেন্ট, হ্যাঁ, জেনে জানা তো এক্ষুনি। ওকে। 3 মিনিটের মধ্যে উজ্জ্বলের ফিরতি ফোনে স্টেশন অফিসারের নামটা শুনে ঠোঁটে হাসি খেলে গেল রিকে। 8 ঘন্টার মধ্যে ভাসি থানা পৌঁছে ডিউটি অফিসারকে বলল, এসআই আপতে साहब उस टेबल में है। ডিউটি অফিসারের ইঙ্গিত করা টেবিলের সামনে গিয়ে, হ্যালো, মাইসেলফ রিক। ओके, आप थोड़ा बैठिए, साहब थोड़ा बिजी है, मैं इन्फॉर्म करता हूँ। आपके एसआईओ साहब को बोलना आज भी मैं चाय में चीनी नहीं डालता हूँ। ए पकड़ लिया। পিছন থেকে হাসির আওয়াজ শুনে রিক ঘুরে দেখল গৌরব দাঁড়িয়ে আছে। গৌরব পাতুরকর রিকের বহু দিনের বন্ধু, মান্ডবা থানার এসআই ছিল। সদ্য প্রমোশন আর ট্রান্সফার হয়ে ভাসি এসেছে। উজ্জ্বলের থেকে নামটা শুনেই বুঝতে পেরেছিল রিক। গৌরবের বাবা ডিফেন্সে ছিলেন। গৌরবের ছোটবেলার বেশ কিছুটা সময় কলকাতায় কেটেছে। বালিগঞ্জের সেন্ট্রাল স্কুলের ছাত্র ছিল। তার উপর ওর স্ত্রীও জন্মসূত্রে বাঙালি, যদিও পড়াশোনা বেড়ে ওঠা সবই মুম্বাইতে। এইসব কারণে গৌরবের বাংলাটা বেশ পরিষ্কার। আজ শুক্রবার, কোনো তাড়া নেই। অনেকক্ষণ আড্ডা দিয়ে ভাসির এক দোকানের বিখ্যাত চিকেন সুখা আর রুটি খেয়ে রিক রাতে যখন ফিরছে, ওর মাথায় ঘুরছে একটা কেসের কথা। আপাত দৃষ্টিতে খুব সাধারণ হলেও ব্যাপারটা সাধারণ নয়। গৌরবকেও বেশ চিন্তিত মনে হলো। গত 3 মাসে মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় কুকুরের ছানাদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ পাওয়া যাচ্ছিল। শুরুর দিকে কেউ পাত্তা দেয়নি। একটা পশুপ্রেমী সংগঠন ব্যাপারটা নিয়ে প্রথম আওয়াজ তোলে। তারপর খবর নিয়ে দেখা যায় এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মোডাস অপারেন্ডি সেম, একটা সিরিয়াল কিলিং এর ছায়া। কিন্তু কুকুর ছানাদের সিরিয়াল কিলিং কেন? বাথরুমে শাওয়ার নিতে নিতে সোমালি বুঝতে পারল ফোন বাজছে, কিন্তু ওই অবস্থায় তো ধরা সম্ভব ছিল না। ফিরে চুল মুছতে মুছতে ফোন ধরেই দেখল ইতিমধ্যেই 3 বার কল করেছেন বাবু। একটু ধৈর্য নেই এই লোকটার। রিং ব্যাক করতেই রিক বলল, কোথায় থাকো বলো তো? উফ, কাজের সময় ফোনটা ধরো না। আরে স্নানে গেছিলাম। এতবার কেন কল করেছো? আর্জেন্ট কিছু? হ্যাঁ, 2টো কারণে কল করেছিলাম। 1 নম্বর হলো তোমার সকালের দিকে কোনো টিকিট পাচ্ছি না। তুমি তো আবার যে কোনো প্লেনে আসবে না, এই প্লেনটা ভালো না, ওই প্লেনটায় কম স্পেস, এত কিছু। তাই তোমার পছন্দের প্লেনে বিকেলের আগে টিকিট নেই। সেটা কি করব? না বলে করলে তো আবার আমার গর্দান যাবে। ও, এই ব্যাপার। করেই নিতে এত জিজ্ঞাসার কি আছে? বাবা, সেটা কি বলছো তুমি? হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় তোমার টিকিট করতাম? এত স্বাধীনতা আমার জীবনে আছে নাকি? এই চুপ করো তো, খালি বাজে কথা। আর কি দরকার বলো? হ্যাঁ, বলছিলাম এই ফ্ল্যাটটা তো এবার চেঞ্জ করব। 2টো ফ্ল্যাট ব্রোকার দেখবে বলেছে, একটা ভাসির দিকে আর একটা ওই সান্তা ক্রুজেই। কোন দিকটা নিলে ভালো হয়? দাঁড়াও, এখনই কিছু বলো না। আমি গিয়ে দেখি, তারপর ঠিক করব। তুমি ব্রোকারকে বলো, পরের উইকে জানাচ্ছি। ঠিক আছে, তাই বলছি। এর জন্য এইটুকু সময়ের মধ্যে 3 বার ফোন করে ফেললে? একটু পেশেন্স নেই তোমার? এই শোনো, আমার জায়গায় তুমি হলে না 30 বার করতে, আর তারপর শুরু করতে কেন ফোন ধরিনি। আমার তো অবস্থা ওই রকম, ওই লরির তলায়ও যদি চলে যাই তাও তোমায় ফোন করে ইনফর্ম করে যেতে হবে যে শুনছো আমার না অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নাও বেঁচে ফিরতে পারি। তাই তোমায় আগে থেকে ইন্টিমেশন দিয়ে গেলাম। জমা খরচ, কৈফিয়ত সব তো তোমার চাই। কি বাজে কথা তুমি বলতে পারো সত্যি?
এবারে শুক্তো আর লোটে ঝুড়ি আর মাটন আর আমসত্ত্ব খেজুরের চাটনি এগুলো বানিয়ে আনবে কিন্তু। বলছি দুটো সিট বুক করে দাও না, তোমার যা ফিরিস্তি তাতে তো দুজনের লাগেজ হয়ে যাবে। বাবা, এইটুকু বলেছি বলে এত কথা বললে? ঠিক আছে, আনতে হবে না, যাও। আমি যথেষ্ট ভালো রান্না করি, করে নেবো সব। আচ্ছা আচ্ছা, রাগ করো না, মজা করলাম। বলছি দুদিন কোথাও ঘুরতে যাব তো? না গো, মনে হচ্ছে এবার হবে না। আমি ব্যাপারটা নিয়ে একটু ফেঁসে আছি। মানে কি, কোনো নতুন কেস নাকি? ইন্টারেস্টিং, বলো বলো। বলছি রাতে, এখন তো অফিসে এত কথা বলতে পারবো না। আর বলছি, মেয়ে তো আসবে না, ওর তো নেক্সট মান্থে এক্সাম। না না, ও মার কাছে থাকবে। তোমার একার টিকিটই করছি তাহলে। আর শোনো, এসেই যাবো যাবো করবে না, হ্যাঁ? আমি কিন্তু রিটার্ন টিকিট করছি না এখন। ও তাই বুঝি? আমি চলে এলে তোমার মন খারাপ করেন নাকি? রিক জানে এটা কিছুতেই স্বীকার করা যাবে না, তাহলে এমনিও যা ডমিনেট করে এটা জানলে তো হয়েই গেল। মন খারাপ আবার কি? তাড়াতাড়ি চলে গেলে যাবে, সেটা তোমার ইচ্ছে। আমি তো একাই থাকি, এমনিও আর অমনিও। রিককে মুখ ভেঙিয়ে সোমালি বলল, আহা, নেকু একটা। যাও কাজ করো, আমি এসে যাই, তারপর তোমার ব্যবস্থা করছি। শোনো, আই লাভ ইউ। আমি অফিসে এখন রিপ্লাই দিতে পারছি না, রাখছি। রাখো, রাতে জানিও কিন্তু কেসটা ডিটেলসে। হ্যাঁ, বাই আপাতত। শনিবার রবিবার অফিস ছুটি থাকে, কিন্তু রিকের জন্য ওই দুটো দিন যেন বেশি কাজ থাকে। সারা সপ্তাহের ব্যস্ততা আর নিয়ম বাঁধা খাবারের পরে এই দুটো দিন মন খুলে রান্না করেও। তাছাড়া সারা সপ্তাহের রান্না কাটাকুটি কিছুটা এগিয়ে রাখে, যাতে রোজ রাতে ফিরে সময় না লাগে রান্না করতে। এছাড়া রিকের গোছানোর বাদিক, রান্নাঘর আলমারি সব টিপটপ, জায়গার জিনিস জায়গায়। এছাড়া অফিসের যে কাজগুলোতে বেশি মাথা ঘামাতে হয় সেগুলো রিক রেখে দেয় এই দুদিনের জন্য। তারপর নিজের পড়াশোনা, লেখালেখি ইত্যাদি তো আছেই। পেশায় বিদেশি ব্যাংকের চাকরিজীবী, কিন্তু এমবিএর সাথে সাথে ক্রিমিনাল সাইকোলজিতে মাস্টার্স করা রিক ফ্রিল্যান্সার হিসেবে খুব ক্রিটিক্যাল কিছু মামলায় পুলিশকে সাহায্য করে, বিশেষ করে যেখানে অপরাধীর মনস্তত্ত্ব বোঝা প্রয়োজন হয়ে যায়। এই কাজটার জন্য প্রচুর পড়াশোনা করতে হয়, চর্চা রাখতে হয়, নিজেকে আপডেটেড রাখতে হয়। তাই শনি রবিবার ঝড়ের মতো কেটে যায়। আজ সকালে বাজারে গেছিল রিক। এক মাছ বিক্রেতা কলকাতা থেকে ভালো মাছ আনায়। ভালো কিছু এলেই রিকের হোয়াটসঅ্যাপে খবর আসে। সেই সূত্রেই আজ বাজার যাওয়া। বেশ ভালো কলকাতার ইলিশ, পাবদা আর জ্যান্ত কই নিয়ে আধ ভেজা হয়ে বাড়ি ফিরে মাছের পিছনে পড়ল। উজ্জ্বলকে আসতে বলেছে বিকেলে, আড্ডার সাথে কেসটা নিয়ে আলোচনা করবে। উজ্জ্বল মুম্বাইয়ের পরিচিত সাংবাদিক, মূলত ক্রাইম কভার করে। দুজনের চিন্তা ভাবনা খুব মেলে। আজ ইলিশ সহযোগে আড্ডার ব্যবস্থায় ব্যস্ত হয়ে পড়ে রিক। হোম থিয়েটারে স্পটিফাই কানেক্ট করে বড়ে গুলাম আলীর গজল চালিয়ে বিয়ারে চুমুক দিতে দিতে কাঠের ঘানিতে পেশা সর্ষের তেলে ইলিশগুলো ভাজতে থাকে রিক। সর্ষে ইলিশ, কি গন্ধ বেরোচ্ছে রে। মাছটা ভালো দিয়েছে। তুই রাঁধিসও দারুণ। সব মালকিনের দয়া, ওর থেকেই তো সব শেখা। সেটা ঠিক, সোমালির রান্নাটা করে দুর্দান্ত। আর ওর যা কনসেপ্ট আর ডিটেলিং, সেটা আমি খুব কম লোকেরই দেখেছি। যাকে বল দেখি, কি জরুরি আলোচনা করবি বলছিলি? কুকুরছানাদের ব্যাপারটা তো শুনেছিস? শুনলাম, খুবই অদ্ভুত। তা তুই কোনো স্পেসিফিক অ্যাঙ্গেল পাচ্ছিস? দেখ, মোডাস অপারেন্ডি সেম। একটু অন্ধকার গলি, সদ্য দুধ ছাড়া কুকুরছানা এবং ছিন্ন ভিন্ন করে কাটা দেহ। তুই বলতে চাইছিস সিরিয়াল কিলিং? ঘটনা বলে ইঙ্গিত তো সেদিকেই করছে, কিন্তু আমি ভাবছি কারণটা। ভাসি থানায় কি ওই জন্যই ডেকেছিল? আরে না না, গৌরব আমার বহুদিনের বন্ধু, ভাসিতে ট্রান্সফার হয়ে এসেছে, তাই আমায় সারপ্রাইজ দিতে চেয়েছিল। পুলিশ এখনো এই কুকুরছানার কেসটা অতটা সিরিয়াসলি নেয়নি।
তবে এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, বুঝলি? কার মনে এত জিজ্ঞাসা, আর কেন? আচ্ছা, তুই কি কেসটা আলাদা করে ইনভেস্টিগেট করবি ভাবছিস? ভাবছি কি করা যায়, দেখি। চল খেয়ে নেওয়া যাক। ফ্লাইট ল্যান্ড করার প্রায় সাথে সাথেই পৌঁছে গেছিল রিক, কিন্তু ম্যাডাম নেমে 2 মিনিট বোধহয় ফোনে পায়নি। ব্যাস অমনি মেজাজ শুরু। এদিকে অফিস সামলে কিভাবে যে দৌড়ে এসেছে সে তো উনি বুঝবেন না। যাই হোক, পৌঁছে ফোন করেই ম্যাডামের গলাটা শুনেই বুঝল আজ আকাশে ভালো মেঘ করেছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রিক সাথে সাথেই লাগেজটা নিয়েই গাড়ির কাছে যাওয়ার আগেই বলল, উফ, কি লাগছে এই ব্ল্যাক কুর্তিটায়। কবে কিনলে গো? চুপ করো, দেরি করে এসে ভেবো না কমপ্লিমেন্ট দিলে আমি গলে যাব। না শোনা, সত্যি কি দারুণ লাগছে, মনে হয় তাকিয়েই থাকি। বাজে না বকে ঠিক করে গাড়ি চালাও, নয়তো অ্যাক্সিডেন্ট হলে জন্মের মতো দেখতে পাবে না। আমি মাকে একটা কল করে নিই। করো। বলছি, রাতে কি ডিনার আজ? বানাতে পারিনি, কিনবো। কেন? খুব ওয়ার্ক প্রেশার আজকাল? হ্যাঁ, সে তো আছেই, সঙ্গে আবার ওই যেটা বলেছিলাম 2-1বার থানায় যেতে হচ্ছে। এই বলো না প্লিজ ডিটেলসে। দাঁড়াও দাঁড়াও, সবে তো এলে, বলবো সব। খেয়ে ঢুকবে নাকি বাড়ি গিয়ে অর্ডার করব? না, গিয়ে খাবো, কারণ একটু স্নান করব, খুব টায়ার্ড লাগছে। তার মধ্যে একটা জঘন্য নুডলস খেয়ে মুখটা একদম খারাপ হয়ে আছে। এতটাই জঘন্য মনে হচ্ছিল বুক দিয়ে লাথি মারতে মারতে নামছে। বড়লোক মানুষ, তাই ওসব অখাদ্য প্লেনের খাবার অর্ডার করো। এবার দয়া করে আমার ফোন থেকে কিছু অর্ডার করো, কিছুক্ষণের মধ্যেই তো পৌঁছে যাবে, ততক্ষণে খাবারও এসে যাবে। বাবা, তোমার ফোনটা আমায় দিচ্ছ? পাসওয়ার্ডটা খুলে দাও, আর সব তো ডিলিট করে রেখেছো তো। আমি আসার আগে সব সময় যেমন করে রাখো। ইস, এই কদিন কি কষ্ট হবে বলো, নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারবে না, কাউকে ফোনও না। খালি বাজে কথা। এই নাও, তোমার পছন্দের বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি খুব প্রিয় সোমালি। বৃষ্টির মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে, বৃষ্টির একটা আলাদা গন্ধ আছে। ঠিক ভালোবাসা যেমন একটা এসেন্স থাকে, বৃষ্টির ফোঁটার শব্দে কিরকম একটা আলোড়ন জাগে শরীরে, মনে। আর এই মহারাষ্ট্রের বৃষ্টির তো রীতিমতো প্রেমে পড়ে গেছে। কাঁচটা নামিয়ে হাতটা একটু বাইরে দিতে রিক চিৎকার করে উঠল, উফ, কি করছো কি? আরে একে তো এসি চলছে, হুটপাট কাঁচ নামিয়ে দিলে, তার মধ্যে বাইরে হাত বাড়াচ্ছ। পাগল টাগল হয়ে গেলে নাকি? ঘরে এসে একটু রেস্ট নিয়ে রিকের বানানো স্পেশাল চা খেয়ে বাথরুমের দিকে এগোতেই, এই তুমি কোথায় আসছো? আমিও যাব। না কিন্তু প্লিজ, এখনই নয়, দুষ্টুমি করবে না। তারপর রিকের আদরের উষ্ণতায় মোমের মতো গলতে থাকলো সোমালি। তাহলে টাস্ক ফোর্স তৈরি হয়ে গেল? মালকিন এসেছেন, ভালো না হয়ে হয়? উজ্জ্বলের কথার উত্তরে হাসতে হাসতে জবাব দিল রিক। আমি কিন্তু পুরোটা এখনো জানতে পারিনি। সোমালি এসেছে তাই রিক, উজ্জ্বল আর সোমালি আজ আড্ডায় বসেছে। আরে পুরোটা আমরা কেউই জানি না। তোর এই আধা গোয়েন্দা বর এখনো তার কাজ শুরু করেনি তো? না, একদম যে শুরু করিনি তা নয়। চল তোদের কয়েকটা জায়গা নিয়ে যাই। কোথায়? আহা চল না, ক্রাইম সিনে। তিনজনে চটপট কফি শেষ করে উজ্জ্বলের গাড়িটাতেই উঠে বসল। দেখ উজ্জ্বল, মোট 15টা জায়গায় ক্রাইমগুলো ঘটেছে, আর শহরের বিভিন্ন প্রান্তে। আজ কাছাকাছি 3টে জায়গায় যাব। মিনিট 20 মধ্যে ওসিওয়ারার একটা রাস্তায় এসে দাঁড়ালো গাড়িটা। চল নেমে একটু হেঁটে যেতে হবে। দেখ, ওই কোণেই বাচ্চাগুলোকে মেরেছিল। রাতের দিকে কেউ থাকে না, শুনশান অন্ধকার। বাকি জায়গাগুলো একই রকম। আশপাশে সিগন্যালের ক্যামেরা? সব ব্যস্ত এলাকা উজ্জ্বল। টাস্ক ফোর্স হওয়ার আগে চাইতে পারছিলাম না,
এখন ব্যাপারটা অফিসিয়াল, আর আমাকে অফিসিয়ালি রিক্রুট করা হয়েছে, তাই এখন পাবো। তবে কি জানিস তো, পুলিশের মধ্যেও এই নিয়ে একটা হাসাহাসি চলছে। কেউ সিরিয়াসনেসটা বুঝতেই পারছে না। একটা মানুষ কতটা বিকৃত মনস্ক হলে এটা করতে পারে ভাব। এই আর কোনো জায়গায় যাবে চলো, কাল কিন্তু অফিস আছে তোমার। ওইটা আসল, এটা ফ্রিল্যান্স। তাই না রে সোমালি, তাই তো বাবু পরের সপ্তাহে পুরো 5টা দিন ছুটি নিয়েছেন। কাল মিটে গেলেই শনি রবি আর পরের সপ্তাহ পুরো মালকিনের অনারে। তাতে কি আর শান্তি আছে রে? ছুটি নাকি নিয়েছে আমার জন্য, কিন্তু পুরো সময়টা লাগাবে এর পিছনে। কেন ম্যাডাম, হিংসে হচ্ছে? বাই দ্য ওয়ে, তোমার থ্রিলারের নায়িকা রূপশ্রী ব্যানার্জি থাকলে কি করতো এই কেসটায় একটু ভাবো তো। একটা দুর্দান্ত প্লট দিলাম কিন্তু তোমার পরের থ্রিলারে। হ্যাঁ রে, তুই আর থ্রিলার লিখিস না কেন? কি দুর্দান্ত লিখিস! এখন সব ছেড়ে ছুড়ে শুধু বিয়েতে মনোনিবেশ করেছিস নাকি? লিখবো, দাঁড়া। রিক এই কেসটায় সাকসেস পাবে, এটা নিয়েই লিখবো এবার। এই নৈশ অভিযানের পরদিন অফিস করে ফিরে রিক 9 দিনের জন্য পুরো খালি। অফিস ছুটি নেওয়া, স্পেশাল রিকোয়েস্ট করা আছে, কেউ খুব দরকার না পড়লে ডিস্টার্ব করবে না। আসলে রিক এত কাজ করে সারাক্ষণ যে ছুটি নিলে কেউ ওকে জ্বালায় না। চলো, আজ তোমায় একটা দারুণ সিজলার খাওয়াতে নিয়ে যাবো। বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ড? উফ, সেটাও বলে ফেলেছি। কিছুই সারপ্রাইজ রাখতে পারি না আমি তোমার জন্য। এই পাগলটা আমার জন্য সব সময় সারপ্রাইজ। সমুদ্রের ধারে হাওয়া খেয়ে মান্নাতের সামনে লোকের ভিড় দেখে সিজলার খেয়ে যখন দুজনে ফিরল, তখন অনেক রাত। গাড়ির মিউজিক সিস্টেমে এখন অনেক রাত, আমার কাঁধে তোমার নিঃশ্বাস, আর হাতের মধ্যে হাত রেখে গিয়ার চেঞ্জ। একটা মধুর সন্ধ্যার সমাপ্তি। এই বসো তো পাশে। ট্রাফিকের ফুটেজগুলোর মধ্যে একটা যেন মিল পাচ্ছি। তুমি একবার দেখো তো। আরে সেই বিদেশি সিনেমাগুলোর মতো গোটা আটেক স্ক্রিন দিতে বলো না তোমার কমিশনারকে। কুকুর ছানার মৃত্যুতে টাস্ক ফোর্স তৈরি হয়েছে এই পোড়া দেশে, এই ঢের। এখানে তো সেলেব না হলে মানুষের মৃত্যু নিয়েও লোকে কিছু ভাবে না। বাই দ্য ওয়ে, সিরিয়াল কিলাররা কিন্তু একটা সিগনেচার দেয়, এটাতে সেরকম কিছু কিন্তু নেই। চুমু ডার্লিং, এই জন্যই তুমি আমার মালকিন। এই সহজ ব্যাপারটা আমার মাথাতেই আসেনি। চলো সিগনেচারটা খুঁজি। তাহলে আগে সিগনেচার না আগে ভিডিও ফুটেজ? সিগনেচার। তার জন্য ভিডিও ফুটেজগুলো দেখতে হবে। এইটা দাদারের, এইটা যোগেশ্বরী, আর এইটা খাড় রোড। তুমি ঘটনাগুলো সিরিয়ালি সাজিয়ে দেখো, আমি চা করে আনি। ইউরেকা! কি হলো? ভয় পাইয়ে দিলে তো। কি খাবে বলো, আগে তো চুমুটা খাই। আরে কি হয়েছে বলবে তো। এই দেখো, তোমার কথা মতো সিরিয়ালি সাজিয়ে কি পেলাম। 1 আন্ধেরি এ, 2 বড়িভালি বি, 3 চার্চ গেট সি, 4 দাদার ডি, 5 এলফিস্টন রোড ই, 6 ফ্লোরা ফাউন্টেন এফ, 7 গ্র্যান্ড রোড জি, 8 হামরাপুর এইচ, 9 আইআইটি পাওয়াই আই, 10 যোগেশ্বরী জে, 11 খাড় রোড কে, 12 লোয়ার প্যানেল এল, 13 মহালক্ষ্মী এম, 14 নেরুল এন, 15 ওসিওয়াড়া ও। গুগলে মুম্বাইয়ের ম্যাপটা খোলো তো। আরে মুম্বাইয়ে তো অনেক ম্যাপ গুগলে। রেলওয়ের ম্যাপটা খোলো, আর গ্রেটার মুম্বাই সহ পুরোটা খোলো। না, গুগল ম্যাপে হবে না। ফোন লাগালো রিক। সব কাজ ফেলে মুম্বাই আর আশেপাশের একটা ম্যাপ আর রেলওয়ের ম্যাপটা কিনে তাড়াতাড়ি আয়, খুব দরকার। তার মানে তুই বলছিস এর পরের ঘটনাটা ঘটবে পি দিয়ে নাম এমন জায়গায়? এক্স্যাক্টলি, আর সেখান থেকেই আমাদের ওকে ধরতে হবে। কিন্তু পি দিয়ে তো মুম্বাইতে অনেক জায়গা থাকবে, কিভাবে খুঁজবি? ভালো করে যদি খেয়াল করিস, 15টার মধ্যে 13টা ঘটনা রেল স্টেশনের কাছে। শুধু এফ আর আই দিয়ে রেল স্টেশন নেই বলে ওই দুটো অন্য জায়গায়। সুতরাং পরের ঘটনা ঘটবে পি দিয়ে কোনো রেল স্টেশনের কাছে। একবার কমিশনার অফিসে যেতে হবে।
আর ইউ শিওর রিক? ইয়েস স্যার। দেখো, একটা মিডিয়ার চাপ আছে, তাই টাস্ক ফোর্স তো হয়েছে, কিন্তু এটা এখনো প্রায় নামেই আছে। 3টে রেল স্টেশনের আশেপাশে কুকুরছানা আছে কিনা সেটা খুঁজে বের করতে বলা একটু অদ্ভুত হয়ে যাবে না? হ্যাঁ, আই মিন পুলিশ কুকুরছানা খুঁজবে কিভাবে? সাউন্ডস এম্বারেসিং অ্যান্ড নট প্র্যাকটিক্যাল। অন্য কিছু ভাবো। ওকে স্যার। হচ্ছে না সোমালি, হচ্ছে না। প্রত্যেক 6 দিনের গ্যাপে একটা করে ঘটনা ঘটছে। আর কুকুরের ব্রিডিং সিজন এখন প্রায় শেষের মুখে। আর বেশি দিন কুকুরছানা পাওয়া যাবে না। আজকালের মধ্যেই নতুন ঘটনাটা ঘটবে। আরেকবার সিসিটিভি ফুটেজগুলো নিয়ে বসতে হবে, বুঝলে? এই আমার একটু কফি দেবে? ঘন্টা 3 পর। সোমালি দেখো, এই লোকটাকে দেখো। 15টার মধ্যে অন্তত 7টা জায়গায় এই লোকটাকে দেখা গেছে। এই লোকটা? হ্যাঁ, হাঁটার ধরনটা লক্ষ্য করো। সবকটা ফুটেজ থেকে এই একটাই মোটামুটি পরিষ্কার মুখের ছবি পাওয়া গেছে। এটা পরিষ্কার? আরে এটাই অন্ধের যষ্টি। এখন একটা ফোন করতে হবে। হ্যাঁ স্যার, একটা ছবি পাঠাচ্ছি মেলে। পানভেল, প্যারেল আর পালঘর স্টেশনের আশেপাশে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে তাতে এই লোকটাকে ট্রেস করা যায় কিনা একটু দেখুন প্লিজ। হ্যাঁ, প্রাইম সাসপেক্ট। দুপুরে খাওয়াটা বেশ জোরালো হয়েছে। পার্শে মাছের ঝাল, সর্ষে দিয়ে পাবদা আর তেলকই। খেয়ে উঠে সোমালি আর রিক গল্প করছিল। এমন সময় রিকের ফোন বেজে উঠল। হ্যাঁ। ও নো, কি পেয়েছেন? ঠিক আছে স্যার, আমি আসছি। প্লিজ রিক, এখন যেও না। আজ দুপুরটা একটু একসাথে থাকি। হবে না সোমালি, আর একটা ঘটনা ঘটে গেছে, আর লোকটার একটা ট্রেস পাওয়া গেছে। রিকের চোখে যেন আগুন জ্বলছে। কমিশনার অফিস থেকে পাওয়া সূত্র ধরে এবং উজ্জ্বলের সাহায্যে পাওয়া পানভেল স্টেশনের ফুটেজ থেকে বোঝা যাচ্ছে লোকটা রাত 11:35 ভাসি লোকাল ধরেছে। পরপর সবকটা স্টেশনের ফুটেজের অপেক্ষায় রিক। কিছু ভুল হচ্ছে না তো রিক? বুঝতে পারছি না রে। দাঁড়া, পরপর সাজাই। স্টেশনের সিসিটিভি ফুটেজ অনুযায়ী নেমেছে শানপাড়া। সেখান থেকে বেরিয়ে অটো ধরেছে। অটো ড্রাইভার ওকে নামিয়েছে ভাসি সেক্টর 7। একটা চালে একটা ছোট ঘর ভাড়া নিয়ে থাকে। বয়স 35 মতো। একটা ছোট প্রাইভেট ফার্মে চাকরি করে। নির্বিবাদী নিরীহ মানুষ, চুপচাপ থাকে, কম কথা বলে, একটু খুঁড়িয়ে হাঁটে, যে কোনো ঝামেলা থেকে শতহাত দূরে থাকে। কোনো পুলিশ রেকর্ড নেই, নেশা করে না, কোনো বদভ্যাস নেই। 10 বছর ধরে এখানে আছে। আশেপাশে কারো কোনো অভিযোগ নেই, কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি কোনোদিন। সেটাই তো বলছি। এই তোর কি মনে হচ্ছে সোমালি? যদিও গোয়েন্দা গল্পে আমরা বলি কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, কিন্তু এই রকম একটা লোক এত জঘন্য কাজ করবে? কিরে রিক, কি ভাবছিস? মেলাতে পারছি না হিসেব। আমি একটু বেরোচ্ছি, বুঝলি? তোরা আড্ডা মার। কোথায় যাচ্ছ? গুপ্তধনের খোঁজে। তোর মাথা জ্যাম হয়ে আছে। কাল চলো ঘুরে আসি। কোথায়? লোনাভলা। সত্যি? হ্যাঁ, উজ্জ্বলকে জিজ্ঞাসা করো যাবে কিনা। তোর বরটা শিওর কিছু লুকোচ্ছে। ঘুরতে এলাম লোনাভলা, আমাদের হোটেলে বসিয়ে রেখে কোথায় গায়েব হয়ে গেল। বলে তোরা ঘুরে আয়, আজ কাল একসাথে যাব। মনে হচ্ছে ওর ঘুরতে আসা তদন্তের পার্ট। আর আমি ওকে যতটা চিনি, ও জট অনেকটা ছাড়িয়ে ফেলেছে, কিন্তু বলবে না কিছুতেই। কেমন ঘুরলি আজ তোরা? আগে বল, তুই কোথায় গিয়েছিলি? কুনে গ্রাম। হঠাৎ? ধীরে বন্ধু, ধীরে। কাল পাবনা লেক ঘুরে আসি, চল। গৌরব, তুলে আনো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমিও আসছি, ওখানেই সব বলবো। কমিশনার সাহেব, এসপি সাহেবের সঙ্গে কথা হয়ে গেছে। তুমি আমাদেরও আগে বলবে না? আরে ক্লাইম্যাক্সের মজাটা নেবে না? একটু সাসপেন্স থাক। 3 জনে পৌঁছে গেল ভাসি থানা। ইন্টারোগেশন রুমে বসে আছে বছর 35-এর তুকারাম কাসলে।
টাস্ক ফোর্সের অফিসার দুজনও হাজির পশুপ্রেমী সংগঠনের কর্মী। আমায় এখানে কেন নিয়ে আসা হয়েছে? কুকুর ছানাগুলোকে কেন মারলেন ওভাবে? আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমি মশা পিঁপড়ে ছাড়া একটা আরশোলা মারিনি কখনো। আর কেনই বা মারবো ওই কুকুর ছানাগুলোকে? সেটা আপনি বলবেন, আর না হলে আমি বলবো। হ্যাঁ, আপনি বলুন, কি প্রমাণ আছে? আপনাকে নিয়ে আসার পর আপনার ঘর সার্চ করা হয়েছে, চপার দুটো পাওয়া গেছে, দু একটা রক্তের ছিটে লাগা জামাও পাওয়া গেছে। আগের ঘটনাগুলোতে অবলা বাচ্চাগুলোর দেহ পরীক্ষা না হলেও শেষ ঘটনাটাতে হয়েছে। রক্তের দাগ, চপার, প্রতিটা ঘটনার 2-3 দিন আগে থেকে স্টেশনগুলোর চারপাশে আপনার রেকি করার সময় ট্রাফিকের ক্যামেরায় এসে যাওয়া আপনার ফুটেজ, ঘটনার দিনগুলোতে 7-8 জায়গায় আপনার ফুটেজ, তাছাড়া আপনার মোবাইলের লোকেশন, সব মিলিয়ে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর নির্ভর করে আপনাকে অপরাধী প্রমাণ করতে বেগ পেতে হবে না। আমি জানি আপনার ছোটবেলাটা, আপনার গ্রামে গিয়েছিলাম, কুনে গ্রামে। আপনার বাবা মায়ের ঘটনাটাও আমি জানি। এবার আপনি দোষ স্বীকার করবেন নাকি আমি সব খুলে বলবো? চিৎকার করে উঠল তুকারাম। হ্যাঁ, আমি করেছি সব, আমি। কিন্তু আমার একটু আফসোস নেই, একটুও না। কুকুরের বাচ্চাদের আমি ঘেন্না করি। চোখে যেন আগুন ঠিকরে পড়ছে। একে নিয়ে যেতে বলো গৌরব। তুকারামকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে রিক যা বলল তাতে সবাই স্তম্ভিত হয়ে গেল। তুকারামের স্বভাব আর ঘটনাগুলোর মধ্যে মিল ছিল না কোনো, তোমরাও বিশ্বাস করতে পারছিলে না। কিন্তু ক্রিমিনাল সাইকোলজির ছাত্র হিসেবে আমি জানি মানুষের মনের এক কোণে কিছু আঘাত অনেক সময় জমে থাকে, যা মারাত্মক আকার নেয় মাঝে মাঝে। সেটা বোঝার জন্য আমার ওর ছোটবেলাটা জানার খুব দরকার ছিল। ওর অফিসের এক পিয়নকে হাত করে আমি জানতে পারি ও আগে থাকতো ভান্ডুপে, ওর মামার কাছে। আমার এক পুরনো জুনিয়রের বাড়ি ওই এলাকাতেই। ওর সাহায্যে খুব সাবধানে খবর নিয়ে জানতে পারি তুকারামের জন্ম লোনাভলার কাছে কুনে গ্রামে। মা আর বাবার সাথে থাকতো। ওর বাবা ওর মাকে খুন করে জেলে যায়। আরও বিশদে জানার জন্য তোমাদের লোনাভলা রেখে আমি চলে যাই সেই গ্রামে। ওখানে লোকাল থানায় গিয়ে আমি পুরনো ফাইল ঘেঁটে দেখি। তুকারামের বাবা রাজমিস্ত্রি ছিল, সাথে ছিল মদের নেশা। ওদের বাড়িতে একটা দেশি কুকুর ছিল, ওর মায়ের খুব নেওটা। একদিন পাড়ার লোকেরা অদ্ভুত আওয়াজ শুনে জানলার ফাঁক দিয়ে উকি মেরে ওর মাকে ওই কুকুরটার সাথে সঙ্গমরত অবস্থায় দেখে ফেলে। তাই নিয়ে গ্রামে ছিছি পড়ে যায়। ওর বাবা শুনতে পেয়ে কাজ মাঝপথে ছেড়ে সোজা বাড়ি ফিরে আসে, হাসুয়া চালিয়ে দেয় ওর মায়ের গলায়। ওর বাবার জেল হয়। ওর গ্রামের ছেলেরা ওর মায়ের আর কুকুরের যৌন সম্পর্ক নিয়ে ওকে খুব অত্যাচার করে। ওকে কুকুরের বাচ্চা বলে ডাকতো সবাই। সেই নিয়েই ঝামেলাতে ছেলেদের হাতে মার খেয়ে ওর পা ভাঙে। ওর মামা আর কোনো রিস্ক না নিয়ে ওকে নিয়ে চলে আসে। মামা বাড়ি থেকেই পড়াশোনা, তারপর চাকরি। কিন্তু ছোটবেলার দগদগে ঘাটা ও ভুলতে পারেনি। তাই কুকুর ছানা দেখলেই ওর সেই অপমানগুলো মনে পড়েছিল। যত বয়স বেড়েছে ওর মানসিক সমস্যা ততই বেড়েছে। আগেও এই ঘটনাও ঘটিয়েছে, কিন্তু বিক্ষিপ্তভাবে। কিন্তু এইবারে সিরিয়াল কিলারদের মানসিক ধাঁচ অনুযায়ী একটা সিগনেচার রাখতে গিয়েই। রিক, আমায় নিয়ে চলো, আর শুনতে পাচ্ছি না, শরীর খারাপ লাগছে। তুকারামের গ্রেফতারির 7 দিন কেটে গেছে। সোমালি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বলে ওরা দুজনে গোয়া ঘুরতে আসে। গোয়া সৈকতে নীল জলে ভালোবাসায় মাখামাখি দুটো হৃদয় এক আকাশ অক্সিজেন নিয়ে আজ ফিরছে। প্লেনটা গোয়া এয়ারপোর্ট থেকে ওড়ার পর সোমালির মাথাটা নিজের কাঁধে টেনে নেয় রিক। কি ভাবছো সোমালি? মানুষের কত সমস্যা, মনের কোণে কত গভীর দাগ কেটে যায়। কিভাবে তুমি এগুলো ধরতে পারো সেটাই অবাক হয়ে যায়। তুমিই তো আমার শক্তি। প্লেনের সিটে রিকের বুকে মাথা রাখে সোমালি। সোমালিকে শক্ত হাতে জড়িয়ে বসে থাকে রিক।